ওকে, সো আমরা ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স নিয়ে কথা বলছিলাম এবং আমরা আমার লাস্ট ক্লাসে ইকোনমিক্স এর ডেফিনিশন, ইকোনমিক্স এর থিম, কিছু বেসিক ভেরিয়েবল, ইকোনমিক্স এর কিছু বেসিক কনসেপ্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছিলাম লাস্ট ক্লাসে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যে গুগল ক্লাসরুমটা খুলেছিলাম, সেই গুগল ক্লাসরুমে আমরা যে টেক্সট বইটা ফলো করছি, সেই টেক্সট বইয়ের সফট কপি এবং যে চ্যাপ্টারগুলি আমরা পার্টিকুলারলি ওই টেক্সট বই থেকে ফলো করব, সেই চ্যাপ্টারগুলোর প্রেজেন্টেশনও তোমাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে। সো আশা করি ওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারছো। ইতিমধ্যে গুগল ক্লাসরুমে ২-১ জন লিখেছে যে আমরা আমাদের যে ক্লাসের রেকর্ডিং গুলো আছে, সেই রেকর্ডিং গুলো কিভাবে শেয়ার করব, সে বিষয়ে জানতে চেয়েছে। তো এটা খুব সম্ভবত আমরা আমাদের ১ম ক্লাসে এই এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তারপরও আরো একবার বলছি যে আমার গুগল ক্লাসরুম বা আমার যে জি সুট, আমার জি সুটের প্রবলেম হচ্ছে এখানে স্পেস কমে গেছে। সো আমি খুব ইজিলি কোনো কিছু আপলোড করতে পারি না স্পেস কমে যাওয়ার কারণে। সো আমি ইউজুয়ালি যেটা আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য সাধারণত করে থাকি, তা হচ্ছে বেশ কয়েকটা ক্লাস হওয়ার পর এট লিস্ট 1 উইক আফটার বা 2 উইক আফটার যে কেউ একজন একটু আমার ডিপার্টমেন্টে আসে যারা হয়তো ঢাকাতেই আছেন, এবং তাকে আমি পেন ড্রাইভে লেকচারটা দিয়ে দিই এবং ও তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভের সাথে বা ওর ফ্রেন্ডদের সাথে এই লেকচারগুলিকে শেয়ার করে দেয়। তো আমার মনে হয় আমাদের একটা মাত্র ক্লাস হয়েছে। আজকে আমাদের 2nd ক্লাস। আমরা হয়তো এই উইকটা কন্টিনিউ করব বা নেক্সট উইকটা কন্টিনিউ করব। তারপর হয়তো কোনো একজন ফ্রেন্ডকে, আমাদের যারা ক্লাসে আছেন বা যারা ঢাকায় আছেন, তাদের কেউ একজনকে আমরা রিকোয়েস্ট করব আমাদের আ ডিপার্টমেন্টে আসার জন্য। যদি একজন জাস্ট আসতেই হবে, সেক্ষেত্রে তাকে আমি পেন ড্রাইভে আমার লেকচারটা আমি আ দিয়ে দিব, রেকর্ডেড লেকচারটা, এবং তখন সে হয়তো তোমাদের সবার সাথে শেয়ার করতে পারবে। আ এই ব্যাপারটা কি আ ঠিক আছে, বা এখানে কি কোনো অবজারভেশন আছে কারো? আমরা ফেসিলিটেট করতে পারবো তো? এরকম কেউ কি আছে এখানে যে ফেসিলিটেট করতে পারবে এই প্রসেসটাকে? কেউ একজন আছে তো এখানে যে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবে? হ্যালো? শুনতে পাচ্ছ তোমরা আমাকে সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। প্লিজ ফারজানা, যে কেউ একজন তোমরা ক্লাসে কথা বলে বা ফ্রেন্ডদের সাথে কথা বলে, তোমরা যে কেউ একজন জাস্ট দায়িত্বটা নিয়ে ক্যাম্প থেকে চুপচাপ থাকো। কেউ একজন এসে আমার সাথে দেখা করলেই হবে। ঠিক আছে? জি স্যার, আমি বলে দিব ক্লাস। লেটস কন্টিনিউ। আম আমরা গত ক্লাসে ইকোনমিক্স এর ডেফিনিশন নিয়ে কথা বলেছিলাম। থিমস অফ ইকোনমিক্স নিয়ে কথা বলেছিলাম আমরা। আমরা আজকে ১ম এ যেটা দেখতে চাই, আ সেটা হচ্ছে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স? ইকোনমিক্স এর ব্রাঞ্চ গুলি কি, কি? ডিসিপ্লিনটার ব্রাঞ্চ গুলি কি, কি? এটা নিয়ে একটু ১ম এ কথা বলতে চাই। অ্যান্ড আফটার দ্যাট we will be talking about what are the 3 fundamental problems of any economic organization. এবং এই ২ টার ডিসকাশনের পর যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ নিয়ে আমরা কথা বলব। ফাইন। So let's start with the question about branches of economics. আমরা ইকোনমিক্স এর ব্রাঞ্চ নিয়ে চলো একটু কথা বলার চেষ্টা করি। সো ইকোনমিক্স এর শাখাগুলি কি? অর সাব ইকোনমিক্স এর আন্ডারে যে আ আ সাব ডিসিপ্লিন গুলো আছে, সেই ডিসিপ্লিন গুলি আসলে কি, কি? নাও ইকোনমিক্স কে তুমি যদি আ ডিভাইড করতে চাও বা ইকোনমিক্স এর মেইন ব্রাঞ্চ গুলির কথা যদি তুমি বলতে চাও, ইন দ্যাট কেস আম there are hundreds of fields nowadays. এখন পর্যন্ত যেহেতু একটা পুরনো সাবজেক্ট, এটার যে ডেভেলপমেন্ট হয়েছে, এটার যে এর মধ্যে যে উন্নতি হয়েছে, সেই দিক থেকে চিন্তা করলে you will find hundreds of branches of this discipline. এই ডিসিপ্লিনটার হয়তো শত, শত ব্রাঞ্চ তুমি পাবা। কিন্তু সবগুলি ব্রাঞ্চকেই কোনো না কোনোভাবে তোমার পক্ষে মেজর ২ টা ব্রাঞ্চে ক্যাটেগরাইজ করা সম্ভব হবে, বা সবগুলি ব্রাঞ্চকেই তুমি সেই মেজর ২ টা ব্রাঞ্চের মেম্বার হিসাবে, সেই ২ টা ব্রাঞ্চের যেকোনো একটার মেম্বার হিসেবে তুমি কনসিডার করতে পারো। সো মেজর ২ টা ব্রাঞ্চ কি? নাম্বার 1 হচ্ছে we have a branch which is called micro economics. সো ইকোনমিক্স এর একটা বড় ব্রাঞ্চ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। দ্যাট ইজ ওয়ান ব্রাঞ্চ, অ্যান্ড another branch of economics is called macroeconomics. So these are the two large, or main branches of economics discipline. এছাড়া তুমি
অন্য যত সাব ব্রাঞ্চ আছে এই ইকোনমিক্স ডিসিপ্লিনে এদেরকে এই দুইটা ব্রাঞ্চের যে কোনো একটাতে তোমার পক্ষে ক্যাটাগরাইজ করা সম্ভব। এক্সাম্পল হিসেবে বলি তাহলে হয়তো কথাটা ক্লিয়ার হবে যে কথাটা বলছি। লেটস সে কারেন্ট ওয়ার্ল্ডে বর্তমান ওয়ার্ল্ডে যেমন তুমি যদি চিন্তা করো সেই ক্ষেত্রে ইকোনমিক্স এর একটা বড় ফিল্ড বা ইকোনমিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা ফিল্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এনিওয়্যার ইন কান্ট্রিজ সেটা হচ্ছে হেলথ ইকোনমিক্স। সো তাহলে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স কে যদি আমি ব্রাঞ্চ বলে থাকি ইকোনমিক্স এর সেক্ষেত্রে হেলথ ইকোনমিক্স কি ইকোনমিক্স এর কোনো ব্রাঞ্চ না? সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ইয়েস, হেলথ ইকোনমিক্স অলসো আ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, বাট অবশ্যই ইকোনমিক্স এর এটা যে মেইন ব্রাঞ্চ তা না। কেন না? কারণ হেলথ ইকোনমিক্স ইজ এন ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, বাট হেলথ ইকোনমিক্স কে তুমি হয়তো বলতে পারো ইটস বেসিক্যালি অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর একটা অ্যাপ্লাইড পার্ট যেটাকে হয়তো আমরা হেলথ সেক্টরের জন্য অ্যাপ্লাই করে থাকি, এবং এই হেলথ ইকোনমিক্স ডিসিপ্লিনটা ফর এক্সাম্পল গত 60-70 ইয়ার্সে এত বেশি ডেভেলপ করে গেছে, এখানে একাডেমিক ডকুমেন্ট এত বেশি ডেভেলপ হয়েছে, তুমি এই হেলথ ইকোনমিক্স কে হয়তো ইকোনমিক্স এর একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হিসেবে কনসিডার করতে পারো। সো দ্যাট ইজ নাথিং বাট অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স। তুমি কারেন্ট ওয়ার্ল্ড এর আরো খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স বা অ্যাগ্রো ইকোনমিক্স। সো এগ্রিকালচারাল ইকোনমিক্স কি তাহলে আমাদের যে ইকোনমিক্স আছে সেটার ব্রাঞ্চ না? অবশ্যই এগ্রিকালচারাল ইকোনমিক্সটাও সেটার ব্রাঞ্চ, বাট অবভিয়াসলি মেইন ব্রাঞ্চ হিসেবে আমরা তাকে কনসিডার করছি না। সো মেইন ব্রাঞ্চ হিসাবে তুমি যে দুইটা টার্ম বলেছো মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক হেলথ কে যেমন তুমি অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স এর আন্ডারে ফেলতে পেরেছো, এগ্রিকালচারাল ইকোনমিক্স কেও হয়তো তুমি এই দুইটা ব্রাঞ্চের কোনো একটা ব্রাঞ্চে ক্যাটাগরাইজ করতে পারো। সো স্বাভাবিকভাবেই নতুন যে ডিসিপ্লিন গুলি ইকোনমিক্স এর আন্ডারে আসছে সেই ডিসিপ্লিন গুলি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট গুলি খুব ইম্পর্টেন্ট, বাট অবভিয়াসলি এরা তাদের যে মাদার ব্রাঞ্চ আছে কোনোভাবেই সেই মাদার ব্রাঞ্চ থেকে এরা আলাদা না, কোনো না কোনো একটা মাদার ব্রাঞ্চের তারা মেম্বার। সো সে কারণে আমরা আলাদা আলাদা ভাবে এই হান্ড্রেডস অফ সাব ডিসিপ্লিনকে হয়তো ডিসকাস করা আমাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট, কিন্তু তারা যাদের মেম্বার তাদের নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি, তাদের ডেফিনিশন নিয়ে আমরা কথা বলতে পারি, তাদের ডিসকাশন টপিক নিয়ে আমরা কথা বলতে পারি, তাদের বিষয়বস্তু কি সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, সো দ্যাট উই ক্যান গেট অ্যান আইডিয়া যে আমরা যে ইকোনমিক্স ডিসিপ্লিনটি নিয়ে পড়ছি তার মেইন ব্রাঞ্চগুলি আসলে কি নিয়ে ডিসকাস করে থাকি। সো তাহলে যেটা করি আমরা, চলো যেহেতু আমাদের পক্ষে ইন্ডিভিজুয়ালি সাব ডিসিপ্লিন গুলোর সবাইকে নিয়ে কথা বলা সম্ভব না, আমরা মেজর দুটো ব্রাঞ্চ নিয়ে যেহেতু কথা বলতে চাই, লেটস এট ফার্স্ট টক অ্যাবাউট হোয়াট ডু উই মিন বাই মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স বলতে আমরা আসলে কি বুঝি? তো মোটামুটি তুমি যদি এই মেজর ব্রাঞ্চ দুটার দিকে তাকাও, এই শব্দ দুটোর প্রথম পার্টটাতে শুধু ডিফারেন্স আছে, এছাড়া পরের পার্টটাতে মোটামুটি দুইটা শব্দই আসলে একই রকম। সো এইখানেও ইকোনমিক্স টার্মটা আছে, এখানেও ইকোনমিক্স টার্মটা আছে। সো মেইন ডিফারেন্সটা যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুইটা শব্দেরই প্রথম যে অংশটা, সেই প্রথম অংশটাতে শুধু ডিফারেন্স। সো আমি একটু সবাইকে জিজ্ঞেস করতে চাই, আম শব্দগত পার্থক্য যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমাদের বেসিক নলেজ কি বলে আমাদেরকে, where lies the difference between micro and macro? অথবা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি what do you mean by micro and what do you mean by macro, just in terms of word, ইকোনমিক্স এর কোনো কনসেপ্ট তোমাকে বলতে হবে না, তুমি শুধু আমাকে এটা কি মিন করে এই জিনিসটা শুধু আমাকে বলার চেষ্টা করো, বা এটার অর্থ কি সেটা শুধু আমাকে বলার চেষ্টা করো। স্যার মাইক্রো মানে হচ্ছে অনেক ছোট আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। আচ্ছা, ফারজানা বলছে যে মাইক্রো হচ্ছে খুব ছোট আর ম্যাক্রো মানে অনেক বড়। বড়। জি হ্যাঁ, স্যার। ফারজানা, আমরা কি অন্য যারা আছি, এখানে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি প্রায় 45 জন পার্টিসিপেন্ট আছে আমার ক্লাসে। আমরা কি সবাই ফারজানার সাথে এগ্রি করছি যে মাইক্রো মিন্স স্মল অর ছোট, আর ম্যাক্রো মিন্স লার্জ অথবা অনেক বড়? ডু উই এগ্রি উইথ ফারজানা, or is there anyone who wants to defend her? স্যার ও যা বলেছে ঠিক আছে। মাইক্রো হচ্ছে ছোট এবং ম্যাক্রো হচ্ছে অনেক বড়। যেই একটু পার্টিসিপেট করো ক্লাসে, যদি নামটা বলে পার্টিসিপেট করো খুবই ভালো হয়, কারণ খুব দ্রুত নামটা এসে চলে যায় তো আমি ফলো করতে পারি না আসলে। কে বলছিলে? স্যার শাদমিন। সাদবিন, গুড। মাইক্রো, সাদবিন আসলে এগ্রি করেছে ফারজানার সাথে। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। মাইক্রো ইন্ডিকেট করে ছোট এবং ম্যাক্রো ইন্ডিকেট করে আসলে লার্জ। তাহলে আমি যখন ইকোনমিক্স ব্রাঞ্চের মাইক্রো ইকোনমিক্স এর কথা বলছি
তখন আমি ইন্ডিকেট করছি ওই অ্যাসপেক্ট গুলি বা ইকোনমিক্স ডিসিপ্লিনের আন্ডারে ওই বিষয়বস্তুগুলি, যে বিষয়বস্তুগুলি হয়তো খুব ছোট পরিসরে কথা বলে, তাদেরকে সাধারণত আমরা ইনক্লুড করার চেষ্টা করি মাইক্রো ইকোনমিক্সে। আর ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা ইকোনমিক্স ডিসিপ্লিনের আন্ডারে ওই বস্তুগুলো বা ওই ধারণাগুলোর কথা বলছি, যে ধারণাগুলো হয়তো খুব একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে না, রাদার এটা হয়তো একটা কান্ট্রি পার্সপেক্টিভ থেকে হয়তো ডিসকাস করা হয়ে থাকে, অর্থাৎ লার্জ এক্সটেন্টে ডিসকাস করা হয়ে থাকে, সেটাকে আমরা সাধারণত হয়তো ম্যাক্রো ইকোনমিক্স বলি। তো এই কথাটা তো আমরা খুব ইনফর্মাল ওয়েতে বললাম, শব্দগত পার্থক্য থেকে বের করার চেষ্টা করলাম মাইক্রো এবং ম্যাক্রো ডিফারেন্স কোথায়। ধরো আমরা এবার একটু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিফারেন্সটা জানতে চাই, অথবা এই ধারণা যেটা আমরা এতক্ষণ কথা বলছি, এই ধারণাটাকে আমরা ফর্মাল ওয়েতে বলতে চাই যে মাইক্রো ইকোনমিক্স এর মানেটা কি, ম্যাক্রো ইকোনমিক্স এর মানেটা কি। ইন দ্যাট কেস তাকে আমরা ডিফাইন করব কিভাবে। সো আমরা বলতে পারি যে microeconomics is that branch of economics which deals with the individual agents of the economy. So আবার বলছি আমি ডেফিনিশনটা, মাইক্রোইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স এর এমন একটা ব্রাঞ্চ, মাইক্রোইকোনমিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইকোনমিক্স which deals with the behavior of individual agents of the economy. তার মানে মাইক্রোইকোনমিক্স কি বলে, একটা ইকোনমির যে ইন্ডিভিজুয়াল এজেন্ট আছে তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ, সেই আচরণ নিয়ে কথা বলে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। দিস ইজ বেসিক্যালি দ্য ডিসকাশন টপিক, দিস ইজ বেসিক্যালি দি সেন্টার পয়েন্ট অফ দি মাইক্রো ইকোনমিক্স। সো আমরা মাইক্রো ইকোনমিক্স সাবডিসিপ্লিনের ইকোনমিক্সের আন্ডারে যে এজেন্ট গুলো আছে একটা কান্ট্রির, বা ইকোনমিক্স ডিসিপ্লিনের আন্ডারে একটা কান্ট্রির যে এজেন্টগুলিকে আমরা আইডেন্টিফাই করি, সেই এজেন্টগুলিকে নিয়ে, তাদের আচরণকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি হচ্ছে মাইক্রো ইকোনমিক্সে। সো বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল এজেন্টস, ইন্ডিভিজুয়াল এজেন্টস of the economy. So microeconomics is that branch of economics which deals with the behavior of individual agents of the economy. So একটা ইকোনমি যারা ইন্ডিভিজুয়াল মেম্বার, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেটিভ, তাদের আচরণ নিয়ে আমরা ডিসকাস করি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ডিসিপ্লিনের মধ্যে। সো খুব ব্রড একটা কথা বললাম আমরা এখানে। এখন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা অ্যারাইজ করছে এই জায়গায়, সেটা হচ্ছে কারা যে কোনো ইকোনমির ইন্ডিভিজুয়াল এজেন্টস, হু আর দ্য ইন্ডিভিজুয়াল এজেন্টস অফ দ্য ইকোনমি। আচ্ছা, এজেন্ট বলতে আমরা কি মিন করি? হোয়াট ডু ইউ মিন বাই এজেন্ট? তুমি কি মিন করো এজেন্ট বলতে? তুমি যদি এটা বের করতে পারো, হু আর এজেন্টস অফ দ্য ইকোনমি, কারা ইকোনমির এজেন্ট, তাদেরকে যদি তুমি ক্যাটাগরাইজ করতে পারো বা লিস্ট করতে পারো, সেই ক্ষেত্রে মাইক্রো ইকোনমিক্স এর বিষয়বস্তু সম্পর্কে আরো স্পেসিফিক ভাবে হয়তো তুমি বলতে পারবে। সো সেজন্যই আমি জিজ্ঞেস করছি, তুমি এজেন্ট বলতে কি মিন করো আসলে? হোয়াট ডু ইউ মিন বাই এজেন্ট? প্লিজ কাম ফরওয়ার্ড এনিবডি। স্যার এজেন্ট মিন্স মেম্বার, মানে সদস্য বোঝায়। এজেন্ট বলতে মেম্বার বা সদস্য বোঝায়। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। সো এখানে ইকোনমির মেম্বার কারা? ফারজানা, তুমি কথা বলছিলে আমার সাথে, তুমি কি ইকোনমির মেম্বার? আর ইউ এন এজেন্ট অফ দ্য ইকোনমি? স্যার জানি না। জানি না। ওকে, আমরা ফারজানা অ্যানসার দিয়েছে, আমরা একটু অন্য কারো কাছ থেকে শুনতে চাই। এই যে স্যার আমরা আছি 45 জন বা আমি একজন, আর উই অল এজেন্ট অফ দ্য ইকোনমি? আর উই মেম্বার অফ দ্য ইকোনমি? প্লিজ গো অ্যাহেড। কে যেন কথা বলছিলে, প্লিজ। স্যার এটা কি কোনো প্যারামিটার টাইপের? আরিফ, আরিফ, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে প্যারামিটারের কথা বলছো, বাট না স্যার, এখনো আমরা আম, ওই ধরনের কোনো পার্সপেক্টিভ থেকে আসলে এজেন্টের কথাটা বলছি না। ইয়েস, প্যারামিটার নিয়ে হয়তো আমরা একসময় কথা বলবো, বাট এখানে ওই পার্সপেক্টিভ থেকে না। আরিফ, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। প্লিজ প্লিজ আমরা একটু সবাই কথা বলার চেষ্টা করি। স্যার, কি মনে হয়? স্যার এখানে কি আমরা আমরা স্টুডেন্ট একজন একজন ইকোনমি বলে কিছু আমরা আছে? আমরা একজন একজন করে বলবো, সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, ভেরি গুড। কে বলছিলে প্লিজ বলো। স্যার আমি স্যার আলী আকবর স্যার। আলী আকবর। আকবর, কি মনে হয়, আর ইউ এন এজেন্ট অফ দ্য ইকোনমি? এই যে আমাদের ত্রিপলির এই ক্লাসে যে আমরা 50 জনের মতো মানুষ আছে, আর উই এজেন্ট ফর দি বাংলাদেশ ইকোনমি? স্যার আমার স্যার যেটা মনে হচ্ছে যে অ্যাজ আমি আমার ফ্যামিলির একটা আর্নিং হিসেবে কাজ করতেছি।
ইয়েস, মানে আমি আর্ন করতেছি আর কি। ইয়েস, তো স্যার সেই হিসেব যদি আমি বলতে চাই তাহলে স্যার আমি একজন এজেন্ট। এই যে ডেফিনেটলি আমরা এই যে 20-50 জন মানুষ এখানে আছি, আমাদের একটা ইম্পর্টেন্ট রুল আছে না ইকোনমিতে? হোয়াট ডু ইউ থিংক আকবর? জি স্যার। কি রুল হতে পারে? তুমি একটু তোমার নিজে কি দিয়ে চিন্তা করো তো, কি রুল তুমি ইকোনমিতে প্লে করো? হোয়াট রুল ইউ আর প্লেইং ইন দ্য ইকোনমি? Why you are important for the economy? স্যার ওই যে স্যার যেটা বললাম যে আমি স্যার মানে স্যার আর্ন করে আমার ফ্যামিলির একটা অংশ হিসেবে স্যার আমার ফ্যামিলিতে আছি। তো স্যার সেই হিসেবে যদি আমি বলতে চাই তাহলে স্যার আমি একটা এজেন্ট। এজেন্ট বা এবং আর্নিংটা হচ্ছে তোমার ফ্যামিলিতে রুল, তাই না আকবর? জি স্যার। আর্নিং 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 হচ্ছে তোমার রুল। ভেরি গুড। আমরা ঠিক একইভাবে ইকোনমি স্যার আরিফ, স্যার জি স্যার, এটা ওই যে স্যার এরকম যে স্যার প্রতিষ্ঠান টাইপের, যে ব্যাংক, তারপর গভর্নমেন্ট, এরা সবাই ইকোনমির এজেন্ট না স্যার? ইয়েস অফ কোর্স এরাও এক ধরনের এজেন্ট, সেই দিকেই আমরা যাচ্ছি আস্তে আস্তে। এরাও এক ধরনের এজেন্ট, দে আর দ্য স্যার ইনস্ট্রুমেন্ট। জিনিসটাকে এভাবে বলা যায় যে স্যার বায়ার সেলার, মানে আমি একজন ক্রেতা বা বিক্রেতা, আমরা এজেন্ট। ইয়েস, তুমিও এজেন্ট ডেফিনেটলি। ওকে, আমরা মোটামুটি সবাই সেন্স করতে পারছি অন্তত বিষয়গুলো, কিন্তু আমরা হয়তো স্পেসিফিক্যালি জিনিসটাকে বলতে পারছি না, কারণ আমাদের হয়তো এই ডিসিপ্লিনে তো আর আমাদের নলেজ ওরকম হয়নি বা আগে কখনো পড়ার অভিজ্ঞতা নাই, সেই জন্য হয়তো আমরা এটাকে ফর্মালাইজ করতে পারছি না। বাট অফকোর্স আমরা যে কথাগুলি বলছি জিনিসগুলি ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে এইভাবে যদি, যেমন একজন বায়ার সেলারের কথা বলবো, একজন ইনস্টিটিউশনের কথা বললো, আকবর ফ্যামিলির কথা বললো, তার আর্নিং এর কথা বললো, এইভাবে যদি আমরা এজেন্টকে লিস্ট করতে থাকি, তাহলে দেখা যাবে যে ইনফাইনাইট নাম্বার অফ এজেন্ট আমরা একটা ইকোনমির জন্য পাবো। এবং ইনফাইনাইট নাম্বার অফ এজেন্ট নিয়ে তো আমার সবার সম্পর্কে আমার পক্ষে কথা বলা খুব ডিফিকাল্ট, বা আমি আমার ধারণাটাকে ফর্মালাইজ করতে পারবো না এতগুলি এজেন্ট যদি থাকে। সেই ক্ষেত্রে আমরা এজেন্টকে এমন ভাবে ডিফাইন করতে চাই, বা এমন ভাবে আমরা আইডেন্টিফাই করতে চাই যে এই ক্যাটাগরির মধ্যে আমি একটা ইকোনমির যে কোনো মেম্বারকে, পার্সনকে পিক করি না কেন, সেই পার্সনটা এই ক্যাটাগরিগুলির মধ্যে অ্যাটলিস্ট একটা ক্যাটাগরিতে সে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে বা ইকোনমিতে সে রোল প্লে করবে অ্যাটলিস্ট। তার মানে একের বেশি ক্যাটাগরিতেও সে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে বা রোল প্লে করতে পারে। ঠিক আছে? তাহলে আম, আমরা আকবরের কথাটা প্রথমে বলি। যেমন আকবর বলছিল যে আমি আমার ফ্যামিলির সদস্য প্রথমে, এবং আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি বা অবদান রাখি কিভাবে? আমি আমার ফ্যামিলিতে আর্ন করি। সো আর্নিংটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন ফ্যামিলিতে। আচ্ছা, আমরা সবাই যারা এই ক্লাসে আছি, এই কাজটা তো আমরা সবাই করি নাকি? দেখো তো, আমি একটা শব্দ লিখি, এই কাজটা নিশ্চয়ই আমরা সবাই করি। দেখো তো। আচ্ছা, আমার হাতের লেখা খুবই পচা, হ্যাঁ, প্লিজ ইগনোর মাই হ্যান্ড রাইটিং। আর এই গ্রাফিক টেবে আমি খুব বেশি যে অভ্যস্ত লিখে তা না, সে কারণে লেখা কনজাম্পশন। খুব খারাপ হয়ে যায়। এই জিনিসটা আমরা করি তো সবাই নাকি? জি স্যার। জি স্যার, কনজাম্পশন, ভোগ করি। ভোগ করি। গুড। দেখি একটু অন্য কাউকে পিক করি, খালি কয়েকজনই অ্যান্সার দিচ্ছে, অন্যরা মনে হচ্ছে খুব সম্ভবত ঘুমাতে টুমাতে চলে গেছে বা মোবাইল অন করে ঘুমাচ্ছে। শিহাব, তুমি আছো আমাদের সাথে? শিহাব, শিহাব, শিহাব। ওকে, শিহাব ঘুমায় পড়ছে। দেখি একটু, একজন ঘুমালো ত্রিপলি ডিপার্টমেন্টে, ওকে আমরা বুঝতে পারছি না। আম, রোদেলা। ইয়েস স্যার। ইয়েস, গুড, আমরা সেকেন্ড পার্সনটাকে পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক। রোদেলা, কনজাম্পশন এই ভ্যারিয়েবলটার সাথে কি তুমি পরিচিত, বা জি স্যার। শুনেছো কিনা এই শব্দটা কখনো? জি স্যার, অনেকবারই শুনেছি। শুনেছি। আমরা আমরা সবাই কনজাম্পশন করি, আমরা স্বীকার করছি। তুমি কনজাম্পশন করো? হ্যাঁ, ওকে, কি অবশ্যই। কনজাম্পশন করো তুমি আমাদেরকে বলো তো দেখি, দুই একটা এক্সাম্পল। কনজাম্পশন দিয়ে তো স্যার ভোগ বোঝায় তো। ভোগ তো অনেক ধরনের হতে পারে, এই ক্ষেত্রে খাবার আবার হতে পারে, আমার জামা কাপড় হতে পারে, বা আমি যা কিনছি, বা মেইনলি আমার মানে জীবন যাপন করতে যা যা লাগছে সবই তো কনজাম্পশনের মধ্যেই পড়ছে। ভেরি গুড। আচ্ছা রোদেলা, আমরা যদি হেলথ সেক্টর থেকে সার্ভিস নেই, স্বাস্থ্য নেই, স্বাস্থ্য সেবা নেই, হেলথ কেয়ার নেই, এটা কনজাম্পশন হবে না?
হেলথ কেয়ার নিলে এটা কনজাম্পশন তখন এটা তো দুই ক্ষেত্রে হতে পারে, যেমন যেটা সরকার আর কি সবার জন্য প্রযোজ্য করেছে সেটা যদি আমি নেই অবশ্যই সেটা কনজাম্পশন। বাট আমি নিজে থেকে যদি আমার নিজের কোনো মানে বেনিফিটস এর জন্য যদি আমি আলাদাভাবে কোনো কিছু করতে চাই সেটা কনজাম্পশন কিনা আমি এই ব্যাপারে মানে ঠিক শিওর হতে পারছি না। আচ্ছা, কনজাম্পশন তুমি দুই ধরনের জিনিসকে চিন্তা করতে পারো। একটা হতে পারে আমরা ডিরেক্টলি প্রোডাক্ট কনজাম্পশন করি বা গুড, যেটাকে আমরা অনেক সময় বলি। সো যেমন তুমি একটু আগে বলছো না, আমি খাদ্য গ্রহণ করি, সো অবভিয়াসলি দোজ আর কনজাম্পশন। কিন্তু কনজাম্পশন যে সব সময় খেতেই হবে এবং ভোগ বলতে আমরা খাওয়াটাকেই বুঝাবো এমন না। তুমি যে কোনো সার্ভিস, প্রোডাক্টকে না নিয়ে তুমি যে কোনো সার্ভিস রিসিভ করতে পারো না। লাইক যেমন একটু আগে বললাম হেলথ কেয়ারের কথা। সো শুধুমাত্র গভর্নমেন্ট ফেসিলিটি থেকে আমি হেলথ কেয়ার নিলে সেটা কনজাম্পশন হবে, প্রাইভেট ফেসিলিটি থেকে যদি আমি সার্ভিস নেই, হেলথ কেয়ার সার্ভিস নেই, তাহলে সেটা কনজাম্পশন হবে না। ব্যাপারটা কিন্তু তা না। সো কনজাম্পশন, ইউ ক্যান কনজিউম প্রোডাক্ট অর ইউ ক্যান কনজিউম সার্ভিস। তুমি সার্ভিসে কনজিউম করতে পারো। সো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা প্লেজার ট্রিপে যাই, আমরা বাইরে ঘুরতে যাই। সো এই যে বাইরে ঘুরতে যাওয়াটা, আমি সেই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমি হয়তো বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকি। লেটস সে তুমি হয়তো ট্রান্সপোর্টেশনের কথা বলছো, একটা এক্সাম্পল হিসেবে আমরা ট্রান্সপোর্টেশনের কথা বলি। তো এটা তো আর খাওয়া যায় না, কিন্তু আমরা ট্রান্সপোর্ট কি একটা সেবা, এই সেবাটা আমরা গ্রহণ করি। আমি হয়তো কোনো একটা মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। সো দ্যাট ইজ দি ট্রান্সপোর্টেশন সার্ভিস, যে সার্ভিসটা আমি কনজিউম করার চেষ্টা করি। তাহলে কনজাম্পশনের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা কি অনেক ব্যাপক। তো কনজাম্পশন করে কারা? আমরা সবাই কনজাম্পশন করি, ঠিক না? সো যারা কনজাম্পশন করে তাদেরকে আমরা কি নামে ডাকি বলতো? উই কল দেম কনজিউমার। ভোক্তা বলি আমরা। যে ভোগ করে তাকে আমরা কি বলছি? ভোক্তা, কনজিউমার্স। নাও আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই খরচ করা কমাই দিব, এবং আমরা সবাই চিন্তা করে দেখলাম যে আমাদের তো এমনি ধরো আহ, খাদ্যের পেছনে প্রচুর টাকা খরচ করি আমরা, এবং এই বিষয়ে মোটামুটি আমরা সুপরিচিত। আমরা সবকিছুতেই খাবারকে খুব প্রাধান্য দিয়ে থাকি। তো আমরা চিন্তা করে দেখলাম যে আসলে এই খাবারের কারণেই হয়তো আমাদের উন্নতি হচ্ছে না, এবং মোটামুটি আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিলাম একটা সোসাইটির বা একটা দেশের, যে আমরা আগের দিনে 3 বেলা খেতাম, এখন আমরা দিনে 1 বেলা খাবো। খাবারের পেছনে খরচ কমাই দিব আমরা, এবং আমরা সেভ করার চেষ্টা করব টাকা বেশি। তো সবাই যদি আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি, আহ, খাবার 1 বেলা খাই 24 ঘন্টার মধ্যে, তো এটার ইম্প্যাক্ট কেমন হবে ইকোনমিতে বলো তো? উড দ্যাট বি পজিটিভ অর নেগেটিভ? স্যার নেগেটিভ হবে আমার যেটা মনে হয়। জাহিদ, জাহিদ, আমারও মনে হয় সেটা নেগেটিভ হবে। তুমি যদি একটু রিয়েল লাইফের সাথে লিংক করার চেষ্টা করো তোমার উত্তরটা, যে কেন তোমার মনে হচ্ছে এটা নেগেটিভ। স্যার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে এই পেঁয়াজ কিনে আনতেছি তখন হচ্ছে গিয়ে কি যে ব্যবসায়ী বিক্রি করতেছে, ধরেন আমি 1 কেজি পেঁয়াজ কিনতেছি, তো ওইখান থেকে ব্যবসায়ীর একটা বেনিফিট হইতেছে, ও যেখান থেকে কিনে আনছে ওরও একটা বেনিফিট হইতেছে। সেও যেখান থেকে কিনে আনছে ধরেন হচ্ছে কৃষক লেভেল থেকে বা হচ্ছে গিয়ে কৃষক থেকে কিনে আনছে, কৃষকেরও লাভ হইতেছে। কৃষক যেখান থেকে সার কিনে আনছে ওইখানে যারা ওইটা প্রোডাক্ট করতেছে, ওই ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকের তার একটা মানে লাভ এখানে হইতেছে। অনেকগুলো স্টেপ এবং হ্যাঁ অনেকগুলি স্টেজে মানুষ জড়িত, এখানে অনেক বিজনেস জড়িত। অ্যাক্টিভিটি এখানে জড়িত। হ্যাঁ অবভিয়াসলি তুমি যদি 3 বেলার জায়গায় 1 বেলা খাও, তোমার ফুডের ডিমান্ড যদি কমে যায় এবং এরকম ম্যাস লেভেলে সবাই যদি এটা করতে থাকে, তাহলে অবভিয়াসলি একটা বড় সেক্টর খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং তুমি এটার একটা বড় উদাহরণ আমরা এই লকডাউনের সময় দেখেছি। ঢাকা শহরের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট গুলি বন্ধ ছিল। সেই রেস্টুরেন্টে তো অনেক মানুষ কাজ করতো, তাদের শেফ প্রয়োজন ছিল, তাদের ওয়েটারের প্রয়োজন ছিল, তাদের তারা প্রতিদিন বাজার করার জন্য হয়তো মার্কেটে যেত, সেখান থেকে তারা তাদের প্রতিদিনের খাবারগুলি কিনতো। কিন্তু লকডাউনের সময় যখন মানুষ বের হতে পারছিল না, আমরা দেখেছিলাম যে এই সার্ভিসগুলি নর্মাল সময় যেরকম ভাবে চলতো সেভাবে চলেনি। অফকোর্স অনলাইন জিনিসটা ডেভেলপ করে গিয়েছে, এর মধ্যে অনলাইন ফুড ডেলিভারি আমরা অনেকেই ইউজ করেছি, বাট স্বাভাবিকভাবে এটা নর্মাল টাইমে নর্মাল ওয়েতে রেস্টুরেন্টগুলিতে যে ধরনের ভিড় হতো বা যেরকম ডিমান্ড ছিল, আমরা হয়তো ওই অনলাইনটাকে দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি নাই ওই লেভেলে, ওই পরিমাণে রিপ্লেস করতে পারিনি, যার কারণে আমরা দেখেছি যে অবশ্যই কিছুটা হলো স্লো ডাউন ওই সময় হয়েছিল।
তাহলে কনজিউমার যারা, ভোক্তা যারা, তারা হচ্ছে ইকোনমির এমন একটা ইম্পর্টেন্ট এজেন্ট যে এজেন্টটা কনজিউম করে থাকে। তার রুল হচ্ছে সোসাইটিতে বা ইকোনমিতে তার রুল হচ্ছে সে কনজাম্পশন করবে, সে কনজাম্পশনটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, এবং সে কনজাম্পশনের মাধ্যমে সেই ইকোনমিতে বা সোসাইটিতে তার রুলটা বা দায়িত্বটা সে পালন করবে বা তার অবদান বা কন্ট্রিবিউশনটা সে রাখার চেষ্টা করবে। তাহলে এই কনজিউমারদের ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদেরকে একটু আগেই খুব সম্ভবত জাহিদ বলছিল যে বাজারে হয়তো যেতে হবে, একজন বিক্রেতার কাছ থেকে আমাকে প্রোডাক্টটা কিনতে হবে। সেই বিক্রেতা হয়তো একজন হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আসছে, সেই হোলসেলার হয়তো নিশ্চয়ই কোনো একটা আড়ত থেকে জিনিসটাকে কিনে নিয়ে আসছে, সেই আড়তে হয়তো প্রোডাক্টটা এসেছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের কোনো একজন ফার্মার বা কৃষকের কাছ থেকে। তার মানে কনজিউমারের চাহিদা বা কনজিউমারের ডিমান্ডকে ফুলফিল করার জন্য আমাদের আরো একটা গ্রুপ অফ পিপল দরকার, যে গ্রুপ অফ পিপলকে আমরা বলি হচ্ছে প্রোডিউসার। সো প্রোডিউসারের কাজটা কি? প্রোডিউসারের কাজ হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোডিউস করা বা প্রোডাকশন করা। তাহলে যারা প্রোডিউসার সে তার রুল প্লে করে কিভাবে? সে গুডস অথবা সার্ভিস প্রোডিউস করে থাকে একটা ইকোনমিতে, দ্যাট ইজ দ্য রুল অফ দি প্রোডিউসার। নাও এই দুইজন ছাড়াও অন্য যে কোনো ইকোনমিতে ওয়ার্ল্ডের তুমি যদি যাও, তুমি দেখবা আরো একজন এজেন্ট আছে, যে এজেন্ট ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই এজেন্টটাকে, সেই এজেন্ট হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের কি ইকোনমিতে কোনো রোল নাই বা ইকোনমিতে কোনো অবদান নাই? হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখি তোমার ইমপ্রেশন কি তোমাদের। লেট মি পিক সামওয়ান। শাদ আহমেদ। শাদ আহমেদ আছো? শাদ আমাদের সাথে? শাদ আহমেদ। ও হয়তো আছে কিন্তু নিশ্চয়ই ওর মাইক্রোফোনের প্রবলেম। ইয়েস, ওর মাইক্রোফোন নষ্ট। আচ্ছা শাদ, আশা করি তুমি শুনতে পাও আমাদের কথা। জাস্ট স্টে ইন টাচ। নিলয় তুমি আছো আমাদের সাথে? জি স্যার। থ্যাংক ইউ নিলয়। গভর্নমেন্টকে ইকোনমির জন্য ইম্পর্টেন্ট মনে হয় কিনা তোমার কাছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? জি স্যার, ইম্পর্টেন্ট। একটু যদি এক্সপ্লেইন করো why? যেমন দাম নিয়ন্ত্রণ করে গভর্নমেন্ট, আবার মাঝে মধ্যে এই আমাদের যে দেয় বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস দেয়। আচ্ছা, নিলয় একটা কথা বলেছে, গভর্নমেন্ট দাম নিয়ন্ত্রণ করে। আচ্ছা, দেখি একটু অন্যরা কি বলছে। আশিকুজ্জামান, তুমি কি মনে করো যে গভর্নমেন্ট আসলে দাম নিয়ন্ত্রণ করে? জি স্যার, এটা স্যার গভর্নমেন্ট তো করতে পারে। একটু যদি উদাহরণ দাও। যেমন বলা যায় স্যার, এই যে স্যার গত কয়েকদিন আগের ঘটনা, যে এই যে পেঁয়াজের দাম, এটা হয়তোবা গভর্নমেন্ট সরাসরি নিয়ন্ত্রণ না করলেও স্যার পরোক্ষভাবে হয়তোবা এখানে গভর্নমেন্টের কোনো একটা অবশ্যই হাত ছিল। ওকে, এটা বাজারজাতকরণ বা এটা গুদামজাতকরণ সবকিছুর পিছনে। রাইট, এক্স্যাক্টলি। তো নিয়ন্ত্রণ কি করতে পেরেছে কিনা? সেটা তো স্যার মানে সবাই দেখছে। ওইভাবে স্যার নিয়ন্ত্রণ তো হয়নি। হয়নি। তবে স্যার এটা এটা তাদের ক্ষমতার মানে অধীনে। অধীনে আছে। আমরা বরঞ্চ এইভাবে বলি যে কখনো কখনো গভর্নমেন্ট দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সবসময় যে দামটা নিয়ন্ত্রণ করতে পারে তা না। এবং এই জিনিসটা আসলে উচিত না যে তুমি গভর্নমেন্ট মার্কেটে ইন্টারভেন করে তুমি দামটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। তুমি যদি দামটাকে নিয়ন্ত্রণ করতেই চাও অ্যাজ গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে অবশ্যই দেয়ার আর সাম ইউ হ্যাভ টু ফলো দ্য মার্কেট মেকানিজম। ঠিক আছে, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যেখানে তুমি দেখবে যে গভর্নমেন্ট মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কতটুকু দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কতটুকু সফল হচ্ছে কি হচ্ছে না, দ্যাটস এ ডিবেটেবল ইস্যু। সেটা নিয়ে হয়তো ডিবেট করা যেতে পারে, বাট এই অ্যাক্টিভিটিসটা আমরা প্রায় আমাদের কান্ট্রিতে দেখে থাকি, যেখানে গভর্নমেন্ট এক্সপ্লিসিটলি এই কাজটা করে থাকে এবং তার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করতে পারছে কি পারছে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা তুমি দেখবা একটা শব্দ প্রায়ই বলি, রোজার সময় তো হয়ই, রোজা ছাড়াও বিভিন্ন সময় যখন আমরা দেখি বাজারে কোনো একটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে, লাইক ধরো তেলের দাম, চালের দাম, অথবা চিনির দাম বা পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, তখন গভর্নমেন্ট তার যে টিসিবি আছে, টিসিবির মানে কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কোন মিনিস্ট্রির আন্ডারে টিসিবি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি কোন মিনিস্ট্রির আন্ডারে? বাণিজ্য।
বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, কমার্স মিনিস্ট্রি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো এই টিসিবি একটা কাজ করে তখন, সেটাকে আমরা বলি হচ্ছে ওএমএস। ওএমএস মানে হচ্ছে ওপেন মার্কেট সেল, ঠিক আছে? এই ওএমএস অ্যাক্টিভিটি কিন্তু আবার সেন্ট্রাল ব্যাংকও করে। ওর সাথে কিন্তু এটাকে আবার তুমি মিলাই ফেলাইও না, তাহলে কিন্তু আবার কনফিউজ হয়ে যাবা। যাই হোক, ওএমএস অ্যাক্টিভিটি রান করে থাকে, যেটাকে আমরা বলি ওপেন মার্কেট সেল। তার মানে খোলা বাজারে সুলভ মূল্যে পণ্য বিক্রি করে গভর্নমেন্ট। দেখেছো এই জিনিসটা কখনো টিভিতে? স্যার ওই যে ট্রাকে জি করে স্যার। নিয়ে আসে লাইন ধরে। ট্রাকে করে খোলা স্যার বাজার, খোলা বাজার। তো এটা কি সারা বছরই গভর্নমেন্ট করে? সবসময় সাধারণত সারা বছর করে না, কিন্তু অনেক ক্ষেত্রেই বাজারে নিয়ন্ত্রণ আনার জন্য যখনই মার্কেট আনস্টেবল হয়ে যায় একটা সাবস্টেন্সিয়াল টাইমে গভর্নমেন্ট এটা রান করে থাকে, এবং রোজার সময় আমরা দেখি যে প্রায় এই কাজটা করে। সো এটার উদ্দেশ্য হচ্ছে যে রেগুলার প্রডিউসার যারা আছে বাজারে, তারা কম দামে জিনিসটা মানুষকে দিতে পারছে না, সেই জন্য আমি গভর্নমেন্ট হিসেবে সাবসিডাইজ প্রাইসে এই প্রোডাক্টগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এটা সাকসেসফুল হতে হলে বা দামটাকে নিয়ন্ত্রণ করতে হতে হলে অবশ্যই তোমার এই সাপ্লাইয়ের পরিমাণটা, গভর্নমেন্টের কাছ থেকে যে সাপ্লাইটা আসে বা গভর্নমেন্ট যেটা বিক্রি করার চেষ্টা করে, সেটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট হতে হবে। যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট না হয়, অথবা তুমি যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ কনজিউমারকে অ্যাপ্রোচ করতে না পারো তোমার প্রোডাক্ট দিয়ে, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষে দামটাকে নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কি সম্ভব হয় না। সো এই যে অ্যাপ্রোচটা, গভর্নমেন্ট দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু বাজারে গিয়ে সে বলে দিচ্ছে না যে এটার দাম এত হওয়া উচিত, বরঞ্চ সে অন্য একজন প্রডিউসার, রেগুলার প্রডিউসার যারা আছে বা বিক্রেতা যারা আছেন, তার সাথে উনি প্রতিযোগিতা করার চেষ্টা করছেন। এটা হচ্ছে একটা সুস্থ প্র্যাকটিস, যে প্র্যাকটিসটার মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা বলবো যে মার্কেট মেকানিজমকে গভর্নমেন্ট ফলো করার চেষ্টা করছে, রেসপেক্ট করার চেষ্টা করছে, এবং তার মাধ্যমে দামটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাট এছাড়া অনেক সময় আমরা এক্সপ্লিসিটলি দেখি যে গভর্নমেন্টকে বলে দিতে হয় যে এই জিনিসটার দাম কিন্তু এত টাকা হতে হবে, তার বেশি দামে কিন্তু বিক্রি করা যাবে না। এবং অনেক সময় গভর্নমেন্ট রুল সেট করে মার্কেটকে নিয়ন্ত্রণ করার জন্য, যে যদি তার বেশি দামে বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যিনি এই কাজটা করছেন সেটাকে অবৈধ বলে আমরা গণ্য করব, এবং তাকে আমরা ধরে নিয়ে যেতে পারি। তো এরকম রুল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি শেষ করে নিই, তারপরে আমরা প্রশ্ন নিব। তো এরকম রুল অনেক ক্ষেত্রেই গভর্নমেন্টকে বাধ্য হয়েই করতে হয়, কিন্তু যখনই এই ধরনের রুলগুলি করা হয়, এই রুলগুলি যে খুব বাস্তবসম্মত ভাবে প্রয়োগ করা সম্ভব হয় তা না। সেটা হয়তো লোকবলের অভাবে করা যায় না, অথবা হয়তো মার্কেটকে এত মাইক্রো লেভেলে সুপারভাইজ করা হয়তো সম্ভব না, সেই কারণে হয়তো কন্ট্রোল করা যায় না। বাট এই যে ওপেন মার্কেট সেলের উদাহরণ আমি দিলাম, দ্যাটস এ হেলদি প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা হয়তো যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্টে করা যেত, তাহলে দামটাকে নিয়ন্ত্রণ করা যেত। যেমন আমরা বলছিলাম যে এক্সপ্লিসিটলি গভর্নমেন্ট দাম বলে দেয়, এটার উদাহরণ কি? গত বছর আমরা স্বাস্থ্য খাতে দেখেছিলাম, যখন এরকম কোভিড ছিল না, গত বছরের একটা সময় বাংলাদেশে ডেঙ্গু আউটব্রেক হয়েছিল, মনে আছে আমাদের? গত বছর হয়েছিল ডেঙ্গু আউটব্রেক, গত বছর বা তার আগের বছর হয়তো, সামওয়্যার নিয়ার পাস্ট। স্যার গত বছরই, জি স্যার। এবং যখন ডেঙ্গু আউটব্রেক হলো বাংলাদেশে, তখন ডেঙ্গু টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় অনেক দামে সেই টেস্টটা করতে হতো, এবং একটা পর্যায়ে গভর্নমেন্ট সেই টেস্টের প্রাইস থেকে কি করলো, ফিক্স করে দিল, বলল যে যে হসপিটাল থেকে আপনি টেস্টটা করান না কেন, সেটার খরচ একটা পার্টিকুলার অ্যামাউন্ট বলে দিয়েছে, যে তার বেশি আপনি গ্রাহকের কাছ থেকে বা যিনি সেবাটা নিতে চাচ্ছেন তার কাছ থেকে নিতে পারবেন না। তার মানে এখানে কি গভর্নমেন্ট এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে যে এটার দামটা এত টাকা হওয়া উচিত। সো এই নিয়ন্ত্রণগুলি করা সম্ভব। কখন সম্ভব? যদি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ সুপারভিশন, মাইক্রো লেভেলে সুপারভিশন যদি করা সম্ভব হয়, তাহলে তুমি এভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবা। এবং এটার সাথে ওএমএস এর পার্থক্যটা কি? এটার সাথে ওএমএস এর পার্থক্যটা হচ্ছে, আমি পার্টিকুলারলি মার্কেট মেকানিজমকে রেসপেক্ট না করে আমি সরাসরি এখানে মার্কেটকে বলে দিচ্ছি যে দামটা এত হওয়া উচিত। তার মানে দামটা যখন ডিটারমাইন করা হচ্ছে ডিমান্ড সাপ্লাই মেকানিজমকে ব্যবহার না করে, আমি এক্সপ্লিসিটলি আলাদাভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করছি যে দামটা এত হওয়া উচিত। ঠিক আছে? ওকে। সো একজনের একটা প্রশ্ন ছিল, প্লিজ তুমি যদি তোমার প্রশ্নটা একটু বলো আমাদেরকে। আচ্ছা স্যার, এই মাঝে মধ্যে তো আমরা তো শুনি যে কোনো কিছু যদি শর্টেজ হয়, তখন হচ্ছে গিয়ে সরকার দেশের বাইরে থেকে অন্য কোনো কান্ট্রি থেকে ওটা হিউজ অ্যামাউন্টে নিয়ে আসে, Yes. যেমন চাল অথবা অন্য আরো প্রোডাক্ট থাকতে পারে আর কি। এরকমই Yes. পেঁয়াজ মনে হয় মাঝে মধ্যে আনছিল। হয়। তো এই ধরনের প্রোডাক্ট গুলা যে দেশের বাইরে থেকে যে হিউজ অ্যামাউন্টে নিয়ে আসে, তো তখন সেটা কি
সরকার ওই যে যেটা বলতেছিলেন যে একটু কম দামে ট্রাকে করে যে কম দামে যে বিক্রি করে যে ওইটার জন্য রেখে দেয়, নাকি ওইটাই সে নর্মাল যে ব্যবসায়ীগুলো আছে ওদের কাছে বিক্রি করে দেয়, কোনটা করে? গুড, ভেরি গুড কোয়েশ্চেন মাজিদুল। আচ্ছা, আমাদের এখানে কি কারো বাড়ি রংপুর, বগুড়া ওদিকে কারো বাড়ি এরকম কেউ আছো এখানে? আমাদের উত্তরবঙ্গে বাড়ি এরকম কারো আছো? কেউ আছো এখানে এরকম? আজকের ক্লাসে জয়েন করেছি উত্তরবঙ্গে আমাদের বাড়ি এরকম কেউ আছে কিনা এখানে? একটু প্লিজ হাত তুলো না। একজনও নাই? স্যার একজন চ্যাট বক্সে লিখেছে আচ্ছা, চ্যাট বক্সে করে সমস্যা। ভেরি গুড। ও আছে কিন্তু মাইক্রোফোন দুজন জিয়াউর রহমান, সাদ আহমেদ অনেকেই আছে, সরি নষ্ট। আচ্ছা, সাদ তো আমাদের সাথে মনে হয় কথা বলছিলি, ও না, সাদের মাইক্রোফোন প্রবলেম ছিল। এরকম কেউ কি আছে যার মাইক্রোফোন ঠিক আছে? আমার বাড়ি ওদিকে এবং আমি গিয়েছি বাড়িতে, এখন থাকতে হবে ওখানে এমন কোনো কথা নেই, বাট আমি অ্যাটলিস্ট ওই এলাকায় আমি ট্রাভেল করেছি, এরকম কেউ কি আছো? স্যার বগুড়া থেকে আছি। নাজমুল, থ্যাংক ইউ নাজমুল। আমরা যখন উত্তরবঙ্গে যাই, আমি আমার ফিল্ড ওয়ার্কের জন্য রংপুরে বেশ কয়েকবার গিয়েছি। তখন আমি দেখেছি, বগুড়াতেও গিয়েছি, তখন আমি দেখেছি যে যাওয়ার সময় অনেক বড় বড় কোল্ড স্টোরেজ দেখতে পাই আমরা রাস্তার দুই পাশে। এরকম কি দেখেছো কখনো নাজমুল তুমি? জি স্যার, আমাদের এখানেও আছে। আচ্ছা, প্রচুর বড় বড় কোল্ড স্টোরেজ, এবং বেশিরভাগই এগুলি ওন করে অনেক জায়গায়। প্রাইভেট প্রাইভেট ফ্যাসিলিটিতে এগুলি আছে কিনা আমি খুব বেশি জানি না, আমার এই ব্যাপারটা জানা নাই, বাট অনেক ক্ষেত্রেই গভর্নমেন্ট এগুলিকে সাধারণত ফ্যাসিলিটেট করে থাকে, গভর্নমেন্ট এই সুবিধাটা দিয়ে থাকে। সো আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে ইমিডিয়েটলি যদি আমি ইম্পোর্ট করে থাকি বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য, সো ইম্পোর্ট করে এগুলি আমি সাধারণত কি করি? আমি কি এগুলি সব যারা প্রডিউসার আছেন তাদেরকে দিয়ে দেই, নাকি আমি স্টোরে রাখি, বা হোয়াট ডু উই ডু ইউজুয়ালি? আমরা অ্যাজ এ গভর্নমেন্ট আমরা কি করে থাকি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল? এটা আসলে স্যার সংকটকালীন অবস্থার জন্য আমরা সঞ্চয় করে রাখি, মানে এক্স্যাক্টলি। স্টোরেজ করে রাখি। এবং তুমি যদি দেখো যে এই প্রশ্নটা করেছিলে, তুমি যদি দেখো আমাদের কান্ট্রি কি এমন কোনো প্রোডাক্ট প্রডিউস করি না যেগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ? চাল সবসময় কি ইম্পোর্ট করতে হয় আমাদেরকে? একসময় করতে হতো। এখন কি চাল আমাদেরকে সবসময় ইম্পোর্ট করতে হয়, আমদানি করতে হয়? না, না স্যার। আমরা যথেষ্ট চাল প্রডিউস করতে পারি। আলু সবসময় কি আলু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়? পটেটো না, আমরা যথেষ্ট পরিমাণ অনেক সময় উৎপাদন করে থাকি। তাহলে অতিরিক্ত উৎপাদনটুকু, এক্সট্রা প্রোডাকশন যেটা হয়েছে, সেটাকে আমরা কি করি? সেটাকে সাধারণত কোল্ড স্টোরেজে আমরা রাখি। কি কারণে? আপৎকালীন সময়ে বা মার্কেটে যদি সংকট দেখা দেয়, তখন বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সেই প্রোডাক্টগুলি আমরা ব্যবহার করি। অথবা একটা সাবস্টেন্সিয়াল সময় যাওয়ার পর, 8 মাস 6 মাস চলে যাওয়ার পর যদি আমি দেখি যে আমার কাছে যতটুকু দ্রব্য আছে এটা দিয়ে আমি বাকি সময়টা বছরের কাটিয়ে দিতে পারবো, তখন আমরা হয়তো বাইরে রপ্তানি বা এক্সপোর্টও করে থাকি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, ওই যে একটা শব্দ বলেছিলাম না, সাবসিডাইজ প্রাইসে গভর্নমেন্ট এই কাজটা করে থাকে। ওএমএস টা সে সাবসিডাইজ প্রাইসে করে থাকে। তাহলে এই সাবসিডি মানে কি? সাবসিডির বাংলা হচ্ছে ভর্তুকি। যখন পেঁয়াজ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল কিছু মাস আগে, গভর্নমেন্ট কি পেঁয়াজ আমদানি করতে যে ট্যাক্সটা দিতে হইতো সেটা বহাল রেখেছিল, না সেটা রিমুভ করে দিয়েছিল বলতো? স্যার রিমুভ করে দিয়েছিল। রাইট, যে টাকা ট্যাক্স দিতে হতো গভর্নমেন্ট প্রডিউসারদেরকে বা যারা আমদানিকারক আছেন তাদেরকে অ্যালাউ করেছিল যে ট্যাক্সটা দিতে হবে না। সো যেহেতু ট্যাক্সটা দিতে হচ্ছে না, তার আমদানির যে খরচ, সেই খরচটা আগের চেয়ে কম হতো এবং তার পক্ষে হয়তো কম দামে জিনিসটা দেওয়া সম্ভব ছিল। উনি কম দামে বিক্রি করেছেন কিনা বা করেননি, কেন করেননি, সেগুলি ডিবেটেবল ইস্যু, সেগুলো নিয়ে হয়তো অন্য জায়গায় আলোচনা করা যেতে পারে, কিন্তু এই সুবিধাগুলি সাধারণত গভর্নমেন্ট দিয়ে থাকে। তো যখনই এই সুবিধাগুলি গভর্নমেন্ট দেয়, তখনই দেখা যায় যে হয়তো বাজারে দ্রব্যের সাপ্লাই বেড়ে যায় এবং দামটা হয়তো কমতে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট সেটার অতিরিক্ত অংশ যদি পুরোটা প্রয়োজন না হয়, সে তার কোল্ড স্টোরেজে সেটা স্টোর করে রাখতে পারে। আর যদি মনে করে গভর্নমেন্ট ইম্পোর্ট করার পর সে লোকাল যারা সাপ্লায়ার আছে তাদের কাছে বিক্রি করে মার্কেটে ছেড়ে দিবে, সেভাবেও তার পক্ষে করা সম্ভব। সো এই ফ্যাসিলিটিগুলি গভর্নমেন্টের পক্ষে খুব কুইকেস্ট টাইমের মধ্যে হয়তো ডেভেলপ করা পসিবল, এবং সাধারণত আমরা অনেক সময় দেখে থাকি যে এই ইনিশিয়েটিভ গুলি গভর্নমেন্ট নিয়ে থাকে বাজারকে কন্ট্রোল করার জন্য। ভেরি গুড। সো এই তিনজন ছাড়াও আরো একটা গ্রুপ আছে যার ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইকোনমিতে আছে, এবং সে খুব গুরুত্বপূর্ণ বর্তমানে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, সে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বহির্বিশ্ব, রেস্ট অফ দি ওয়ার্ল্ড। সো তুমি কি মনে করো, বাংলাদেশের কি কোনো কন্ট্রিবিউশন আছে রেস্ট অফ দি ওয়ার্ল্ড এর উপরে?
কি মনে হয় তোমার? আর উই অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ ওয়ার্ল্ড ইকোনমি? বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমির ইম্পর্টেন্ট মেম্বার কিনা? হোয়াট ডু ইউ থিংক? জি স্যার, অবশ্যই contribution অবশ্যই ইম্পর্টেন্ট মেম্বার, খুবই ইম্পর্টেন্ট মেম্বার বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমি। আমরা যে শুধুমাত্র কাপড় উৎপাদনে ভালো, রেডিমেড গার্মেন্টসে ভালো, তা কিন্তু ঠিক না আসলে। আমরা মেডিসিন সেক্টরেও তো আমরা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ভেজিটেবল ফুড সেক্টর, বাংলাদেশ ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য লার্জেস্ট ভেজিটেবল গ্রোয়িং কান্ট্রি। শুধু ফুড কেন, লাইভস্টক চিন্তা করো, ফিশ, স্যার হেলথ সেক্টর, মেডিসিন, হেলথ, মেডিসিন, ফিশের কথা তুমি চিন্তা করো, বাংলাদেশ আছে। ইয়েস, ফিশ প্রোডিউসিং কান্ট্রি আমরা। সো আমরা ওয়ার্ল্ড ইকোনমিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকি। ঠিক একইভাবে ওয়ার্ল্ড ইকোনমি, আমাদের নেইবারিং কান্ট্রি যারা আছে তারা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা, কি মনে হয়? অবশ্যই স্যার, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই তো চলছে। কিছুদিন আগে যে পেঁয়াজের বাজার আনস্টেবল হয়েছিল, এটা কি এমনি এমনি আনস্টেবল হয়ে গেছিল? হঠাৎ করে একদিন মনে হলো শনিবার রাতের বেলা যে না, আমরা কালকে থেকে পেঁয়াজের বাজার আনস্টেবল করে দিব, এবং রবিবার সকালে উঠে দেখলে যে পেঁয়াজের বাজার আনস্টেবল হয়ে গেছে। এরকম ছিল ঘটনাটা? নো স্যার। কি হয়েছিল বলো তো নাজমুল আমাদেরকে। স্যার এটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে অনেক মুনাফালোভী কিছু মানুষ আছে যারা হচ্ছে নাজমুল, একটু অন্য ডিরেকশনে চলে যাচ্ছে আমরা। দেশের অভ্যন্তরে তো তারা আছেই, তারা ছিল, থাকবে, আছেন। স্যার ইন্ডিয়ার পেঁয়াজ রপ্তানি অফ করে দিয়েছিল, অফ করে দিয়েছিল, এমবার্গো দিয়েছিল, শর্ট টার্ম এমবার্গো দিয়েছিল তারা, এমবার্গো, শর্ট টার্ম এমবার্গো ছিল ইন্ডিয়াতে। সো 3 মাস 6 মাস বিভিন্ন সময় ধরে তারা বলে দিয়েছিল যে পেঁয়াজ তারা রপ্তানি করবে না। এই এমবার্গোটার পরেই সাথে সাথে দাম বেড়ে গিয়েছিল আমাদের এখানে। তো তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো একটা ইকোনমির যে কোনো মানুষকে তুমি যদি পিক করো, তাহলে এই 4টা গ্রুপের যে কোনো একটা গ্রুপে তুমি তাকে ফেলতে পারো। তাহলে একটা ইকোনমিতে কয়টা এজেন্ট আছে? 4 ধরনের এজেন্ট আছে, কনজিউমার, প্রোডিউসার, গভর্নমেন্ট, রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এখন তুমি যে কোনো মানুষকে পিক করো না কেন, অ্যাটলিস্ট এই 4টা গ্রুপের যে কোনো একটা গ্রুপে তুমি তাকে ফেলতে পারো, এবং মাল্টিপল গ্রুপেও তুমি তোমার পক্ষে রাখা সম্ভব। যেরকম একজন কনজিউমার, সে কি প্রোডিউসার হতে পারে না? প্রোডিউসার কি কনজিউমার না? কি মনে হয়? জি স্যার, অবশ্যই সবাই কনজিউমার। ইয়েস স্যার। সো মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনেশন থেকে এই কথাগুলি বলছিলাম। তাহলে মাইক্রো ইকোনমিক্স এর কাজ কি? মাইক্রো ইকোনমিক্স হচ্ছে এই 4টা এজেন্ট যে আছে তাদের ইন্ডিভিজুয়ালদের বিহেভিয়ার নিয়ে কথা বলে। তার মানে মাইক্রো ইকোনমিক্স হতে একজন প্রোডিউসারের প্রফিট কত এটা নিয়ে কথা বলছে। মাইক্রো ইকোনমিক্স হতে একটা প্রোডাক্টের দাম কেমন, একটা প্রোডাক্টের ডিমান্ড কেমন, একটা প্রোডাক্টের সাপ্লাই কেমন, সেটা নিয়ে হয়তো কথা বলছে মাইক্রো ইকোনমিক্স। সো দিস আর দ্য ডিসকাশন টপিক অফ মাইক্রো ইকোনমিক্স, where we focus on the behavior of individual agents of the economy. Those individual agents can be categorized in these 4 different groups. তাদেরকে হয়তো এই 4টা গ্রুপে আমাদের পক্ষে ক্যাটাগরাইজ করা সম্ভব। তাহলে মাইক্রো ইকোনমিক্স এর আলোচনার যে বিষয়বস্তু বা মাইক্রো ইকোনমিক্স এর আলোচনার যে আওতা, সেই আওতাটা কি? আমরা সবসময় ক্ষুদ্র আচরণগুলি নিয়ে কথা বলতে চাই। ইকোনমির কাদের ক্ষুদ্র আচরণ? যারা একটা ইকোনমির ইন্ডিভিজুয়াল মেম্বার, যারা ইকোনমিতে, তুমি একা একজন কনজিউমার যদি দিনে 1 বেলা ভাত খাও, 3 বেলা খাবার না খেয়ে, তোমার পক্ষে ইকোনমিতে কোনো ধরনের চেঞ্জ আনা সম্ভব না। আমি আমার ফ্যামিলিতে যদি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেই, তাই বলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা যদি ভাবি, সেই ভাবাটা হয়তো বোকার যে ভাবনা, বোকার ভাবনা হবে। কিন্তু আমরা অ্যাজ এ কমিউনিটি, আমরা সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নিই এবং সেটা ইমপ্লিমেন্ট করি, তাহলে হয়তো বাজারে তার প্রভাব পড়তে পারে। সেই জন্য আমরা বলছি আমি ইন্ডিভিজুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছি, কিন্তু আমি আমার আচরণ পরিবর্তনের মাধ্যমে হয়তো আমার পক্ষে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট এখানে বাজারে ফেলা সম্ভব না। অ্যাজ এ কমিউনিটি আমরা হয়তো বাজারে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলতে পারি। এবং মাইক্রো ইকোনমিক্স এর উদ্দেশ্য হচ্ছে আমাকে নিয়ে, আমার আচরণ নিয়ে কথা বলা, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, ইকোনমিক বিহেভিয়ার নিয়ে কথা বলা। দ্যাটস দ্য ডিসকাশন টপিক অফ মাইক্রো ইকোনমিক্স। যদি তুমি এই ডেফিনেশনটা বুঝে থাকো, তাহলে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলতে হয়তো সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে তোমার সাথে ম্যাক্রো ইকোনমিক্স এর ধারণাটা শেয়ার করতে পারবো। তাহলে মাইক্রো ইকোনমিক্স যদি ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স নিয়ে, ইন্ডিভিজুয়াল এজেন্টদের বিহেভিয়ার নিয়ে কথা বলে থাকে, ম্যাক্রো ইকোনমিক্স এর ধারণাটা কেমন হবে বলো তো দেখি, যদি আমি তোমাকে বুঝাতে পারি এতক্ষণ যে আলোচনা করলাম। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স কমিউনিটির বিহেভিয়ার নিয়ে ডিল করবে। সো ম্যাক্রো ইকোনমিক্স এর কাজটা হচ্ছে, it wants to discuss the economy as a whole. I want to discuss the economy as a whole.
স্যার সামষ্টিক প্রভাব। সামষ্টিক আচরণ নিয়ে কথা বলতে চাই। So, তাহলে ডিফাইন করবো কিভাবে আমরা ম্যাক্রো ইকোনমিক্সকে? ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইকোনমিক্স which deals with the economy as a whole, এবং কখনো কখনো আমরা এটাকে বলে থাকি ইটস দ্য স্টাডি অফ দি এগ্রিগেট। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এগ্রিগেট ভ্যারিয়েবল নিয়ে কথা বলে, সামষ্টিক চলক নিয়ে সাধারণত ম্যাক্রো ইকোনমিক্স কথা বলে থাকে। আবার বলছি ডেফিনিশনটা, ম্যাক্রো ইকোনমিক্স ইজ that branch of economics which deals with the economy as a whole. তাহলে আমি একটু সবার কাছে জানতে চাই, এমন কিছু চলকের নাম বা এমন কোনো বিষয়বস্তুর নাম, ধারণার নাম তুমি আমাকে বলতে পারো কিনা যে ধারণাটা ইকোনমি ওয়াইড এবং যে ধারণাটা একটা ইকোনমির সামষ্টিক পার্সপেক্টিভ থেকে বা ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে খুব গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি আমাদের ক্লাসে এমন একটা ভ্যারিয়েবলের কথা গত ক্লাসেও বলেছিলাম, আমি দেখি তুমি আমাকে বলতে পারো কিনা। হিমেল, তুমি আছো আমার সাথে? হিমেল ভুইয়া, হিমেল, হিমেল আমরা শুনতে পাচ্ছি তোমাকে, তুমি আনমিউট করেছো, তুমি শুনতে পাচ্ছো আমাদেরকে? ওকে, হিমেল খুব সম্ভবত আমাদেরকে শুনতে পাচ্ছে না, দেখি আমরা অন্য কাউকে একটু পিক করার চেষ্টা করি। রায়হান, রায়হান, দুজন পেলাম আমরা, কথা বলতে পারছি না। জিয়াউর রহমান, জিয়াউর, জিয়াউর রহমান, স্যার জিয়াউর রহমানের মেবি মাইক্রোফোন প্রবলেম। জিয়াউর রহমানের মাইক্রোফোন প্রবলেম। আমার ধারণা এখন 52 জনের মধ্যে 25 জনের মাইক্রোফোন প্রবলেম হবে, আমার কাছে মনে হচ্ছে আর কি এটা। দেখি তারপর আর কেউ যার মাইক্রোফোন প্রবলেম নেই। মাজিদুল সিয়াম, মাজিদুল সিয়াম। জি স্যার। থ্যাংক ইউ মাজিদুল, তোমার মাইক্রোফোনটা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার মাইক্রোফোনটা ঠিক রেখেছো। আচ্ছা সিয়াম, তুমি কি এমন কোনো একটা ভ্যারিয়েবলের কথা বা চলকের কথা বলতে পারো বা বিষয়বস্তুর কথা বলতে পারো যেটা সাধারণত আমরা একটা কান্ট্রির পার্সপেক্টিভ থেকে আলোচনা করে থাকি? স্যার ওই যে বাজেট কি হইতে পারে না, জাতীয় বাজেট? এক্স্যাক্টলি, বাজেট। সো আমরা যখন বাজেটের কথা বলি, এটা ইন্ডিভিজুয়াল একটা ফ্যামিলিকে ইন্ডিকেট করে না, ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে ইন্ডিকেট করে না, আমরা সারা দেশের জন্য একটা বাজেট করে থাকি। সো ইটস এ কান্ট্রি ওয়াইড ভ্যারিয়েবল, এটা একটা কান্ট্রি ওয়াইড ভ্যারিয়েবল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোন চলকের কথা আমরা বলতে পারি কিনা বাজেট ছাড়া? অন্য কেউ প্লিজ ভলান্টিয়ার করো, অন্য কোন চলক বা বিষয়বস্তু যেটা ইম্পর্টেন্ট ম্যাক্রো ইকোনমির জন্য। স্যার ট্যাক্স, ইয়েস, ম্যাক্রো ইকোনমিক। জিডিপি স্যার। জিডিপি, ভেরি গুড। জিডিপি, জিডিপিটার মানেটা বলতে পারি একটু কষ্ট করে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশে রিসেন্টলি জিডিপি নিয়ে খুব চিল্লাচিল্লি হচ্ছে, একটু বলো তো জিনিসটা কি, দেখি ফলো করেছো কিনা। না স্যার, জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলা এই যে হচ্ছে। নাজমুল বলছিল, নাজমুল বলছিল, হ্যাঁ নাজমুল, জিডিপির গ্রোথ নিয়ে কি হয়েছে? স্যার মানে বাংলাদেশ হচ্ছে বিশ্বের মানে 25টা না 26টা দেশের হচ্ছে এই করোনার মধ্যেও জিডিপি গ্রোথ পজিটিভ ছিল, তার মধ্যে বাংলাদেশ একটা মানে এরকম শুধু পজিটিভ না, শুধু পজিটিভ না, উই হ্যাভ গট এ হিউজ নাম্বার, নট অনলি পজিটিভ, উই হ্যাভ গট এ হিউজ নাম্বার। এবং অনেকের প্রেডিকশন আমরা একটু একেবারে কি বলবো, ওদের প্রেডিকশন আমাদের জন্য ঠিকই হয়নি, আমরা তাদেরকে ভুল প্রমাণ করেছি। এটা হয়েছে জিডিপির জন্য, বাট অফকোর্স উই ক্যান হ্যাভ ডিবেট উইথ দ্যাট নাম্বার। সে নাম্বারটা নিয়ে হয়তো তুমি ডিবেট করতে পারো, তুমি তোমার যুক্তি উপস্থাপন করতে পারো, আমি আমার যুক্তি উপস্থাপন করতে পারি, বাট অ্যাটলিস্ট আমরা দেখেছি যে গত এক বছরে বাংলাদেশ অল্প কিছু সংখ্যক দেশ পৃথিবীর বুকে যাদের পজিটিভ ইকোনমিক গ্রোথ হয়েছে তাদের মধ্যে আমাদের দেশও একটা। নাম্বারটার ম্যাগনিটিউড নিয়ে হয়তো তুমি কথা বলতে পারো, আমি কথা বলতে পারি, বাট অফকোর্স সেখানে আমরা দেখেছি যে আমাদের গ্রোথের অ্যামাউন্টটা পজিটিভ ছিল। সো জিডিপি একটা ম্যাক্রো ইকোনমিক্স এর ভ্যারিয়েবল, ভেরি ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল। ইনফ্যাক্ট ক্লাসের শেষে আমরা এই চ্যাপ্টারের শেষে আমরা হয়তো জিডিপি নিয়ে কথা বলবো। তাহলে জিডিপির কথা বললাম, আমরা কান্ট্রি ট্যাক্স রেভিনিউ, ইন্ডিভিজুয়াল ট্যাক্স না, কান্ট্রি ট্যাক্স রেভিনিউ এর কথা বললাম, আমরা বাজেটের কথা বললাম। এছাড়া তুমি আরো দুই একটা ভ্যারিয়েবলের কথা বলতে পারো যেগুলি হয়তো তোমার ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তুমি ইনফ্লেশনের কথা বলতে পারো। সো ইনফ্লেশন ইজ এ ভ্যারিয়েবল which usually we discuss from country perspective. তুমি আনএমপ্লয়মেন্টের কথা বলতে পারো। আনএমপ্লয়মেন্ট ইজ এ ভ্যারিয়েবল which usually
we discuss from country perspective. So these are all the macroeconomics variable. কেন? কারণ they are the study of the aggregates. তারা সাধারণত ইকোনমিকে অ্যাজ এ হোল তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এবং এই ভ্যারিয়েবলগুলি কান্ট্রি ওয়াইড বা ইকোনমি ওয়াইড ডিসকাশন তারা সাধারণত করে থাকে। সেই জন্য আমরা এই ভ্যারিয়েবলগুলিকে সাধারণত ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে লিখে থাকি তো বা ডিসকাস করে থাকি। তো আমি আজকে আর খুব বেশি আগাবো না, আজকে এখানে আমি থামবো। নেক্সট ক্লাসে আমি অর্থাৎ আগামীকালের ক্লাসে ইনশাআল্লাহ আমি 3 ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক অর্গানাইজেশন এবং প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার নিয়ে কথা বলতে চাই। সো এই এতটুকু আলোচনার মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ তুমি যদি নেক্সট 5 মিনিটস একটু আমাকে রেজ করো তোমার কনসার্ন গুলো বা কোয়েশ্চেন গুলি, তাহলে আমরা সবার সাথে একটু ডিসকাস করতে পারবো। প্লিজ স্যার মানে স্যার কোয়েশ্চন ইনফ্লেশন ব্যাপারটা কি? আচ্ছা, আমরা জাহিদেরটা শুনি, তারপর আমরা এরপরের কোয়েশ্চেনটা শুনবো। জাহিদ, গো হেড। হ্যাঁ স্যার, আমাদের মানে জিডিপিটা তো বাড়ছে, মানে পজিটিভ ছিল, বাট হচ্ছে আমাদের কি ডেভেলপমেন্ট হয়েছে? আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হচ্ছে মানে Jahid, one very important distinction here is that the concept of growth and development is completely different. There are two words. Both of them are macroeconomic variables under GDP. One is growth, economic growth, and one is economic development. Do you think that these two are same, or these two indicates the same changes in the society? Economic growth and economic development, they are completely two different concepts. They're related, they might be dependent, they might be related, but of course there are some differences between these two concepts. ঠিক আছে? জি স্যার। So আমরা যেটা করতে পারি জাহিদ, usually we discuss about these things in the macroeconomics, but আমাদের কোর্সটা এখানে যে কোর্সটা আমরা করব that will completely focus on the microeconomics. But of course if you want to know where lies the difference between these two, তুমি just simply google করো is growth and development same, অথবা গুগলে জাস্ট তুমি লেখো growth versus development, you will find very good piece of work, very good piece of paper, যেখানে হয়তো তুমি এক পেজ দুই পেজ পড়লেই হয়তো বুঝতে পারবে এই দুটো জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। অবভিয়াসলি গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে, not necessarily. ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। আরেকজন একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। স্যার ইনফ্লেশন ব্যাপারটা কি, মানে বুঝায় আর কি? ইনফ্লেশনকে আমরা সাধারণত বলি হচ্ছে মূল্যস্ফীতি। যখন সবকিছুর দাম বাড়তে থাকে অন এন এভারেজ, তখন সাধারণত আমরা এটাকে বলি হচ্ছে ইনফ্লেশন। যে কোনো একটা প্রোডাক্টের দাম না, বাজারে অন এন এভারেজ সবগুলি প্রোডাক্টের দাম যদি যখন বাড়তে থাকে তখন আমরা এটাকে বলি ইনফ্লেশন। যেমন বাংলাদেশে এখন তুমি যদি চেক করো, জাস্ট গুগলে চলে যাও, আমাদের ইনফ্লেশনের অ্যামাউন্ট খুব সম্ভবত এখন মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 6.5 or 6%, এরকম কোনো একটা কিছু হবে আমাদের ইনফ্লেশনের পরিমাণ। ঠিক আছে, এনি মোর কোয়েশ্চেনস? স্যার এটা কি ওই যে প্রতি 100 টাকায় 6 টাকা বেশি এরকম স্যার? বাড়ছে গড়ে এভারেজে প্রতি যেই জিনিসটার দাম, ফর এক্সাম্পল গত বছর তুমি যদি ইয়ারলি ইনফ্লেশন বলো অথবা মান্থলি ইনফ্লেশনে ক্যালকুলেট করা হয়, বাংলাদেশ ব্যাংকে এই ডেটা আছে, তুমি গুগল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে এই ডেটা ডাউনলোড করতে পারবা। তার মানে 6.5% যদি হয়, তাহলে তুমি হয়তো এরকম বলবে যে গত মাসে যে প্রোডাক্টের দাম 100 টাকা ছিল, অন এন অ্যাভারেজ ওই প্রোডাক্টগুলোর দাম হয়তো এই মাসে লেটস সে 106 টাকা 5 পয়সা বা 50 পয়সা হয়েছে, যদি সেটা মান্থলি হয়ে থাকে। আর ইয়ারলি হয়ে থাকলে হয়তো তুমি বলবে যে গত বছর যে প্রোডাক্টগুলি 100 টাকায় বিক্রি হতো, অন এন অ্যাভারেজ এই ইয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি 6.5% বেড়েছে এবং সেটা হয়তো 106 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে ওই বাস্কেটটা। স্যার মান্থলি যদি 6.5% হয় স্যার, এটা কি মানে স্যার হিউজ না স্যার? Obviously আমি কিন্তু বলি নাই যে এটা মান্থলি 6.5%, this is problematic. আমি বলছি as an example, if the number is 6.5%, in that case that's how you will provide the explanation. I didn't say that the monthly inflation rate is 6.5%. I didn't say that. কথাটা বুঝাতে পারছি? জি স্যার, এটা মেবি ইয়ারলি। Obviously যদি 6.5% হয়, that's a huge rate, but these are the two things, inflation and unemployment. It's very hard, and they're also interdependent. যেহেতু macroeconomics এর variable, সাধারণত macroeconomics আমরা এদেরকে নিয়ে কথা বলি, they are interdependent. Inflation and unemployment, both of them are dependent on each other. ঠিক আছে? So তোমার পক্ষে দুইটা জিনিসকে একসাথে কন্ট্রোল করা সম্ভব না। We usually call them as twin problem of economics. Economics a twin problem. So it's not possible to make the unemployment zero, as well as it's not possible to make the inflation zero. If you want to control the inflation hugely, you have to sacrifice some employment.
again, if you want to improve the employment hugely, you have to sacrifice some inflation. So you always want to maintain a balance among them. তুমি তাদের মধ্যে বরঞ্চ একটা ব্যালেন্স করতে চাও সবসময়। ঠিক আছে? জি স্যার পারফেক্ট। সো আই উইল স্টপ হিয়ার টুডে। সো ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে হয়তো কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। So